শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা শুরু হয়েছে। বিশেষভাবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষা মে 2021 শুরু হয়েছে এবং ইতিমধ্যে অ্যানাটমির দুটি পত্রের রিটেন অংশ সম্পন্ন হয়েছে। রিটেন অংশ শেষ হওয়ার পরেই শুরু হবে ভাইভা এবং প্র্যাকটিক্যাল এক্সাম। এই ভাইভা এবং প্র্যাকটিক্যাল এক্সাম 2002 কারিকুলাম থেকে স্ট্রাকচারাল ফরম্যাটে নেওয়ার কথা। এই জন্য প্রত্যেক মেডিকেল কলেজ তাদের নিজেদের মতো করে একটু বিএমডিসির গাইডলাইন ফলো করে তারা নিজেদের মতো কার্ড তৈরি করে। এই কার্ডগুলোই স্টুডেন্টদেরকে উঠাতে হয় এবং সেই কার্ড অনুযায়ী প্রশ্ন করা হয়। আজকে আমরা হার্ট পার্টের একটা কার্ড সম্পর্কে আলাপ করব, স্পেশালি সেই কার্ডের জেনারেল অ্যানাটমি পার্ট। আমরা দেখব সেই কার্ডের মাঝে কি কি থাকে, কি কি থাকা দরকার এবং কিভাবে কি প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তর কি দেওয়া লাগে। সো আজকে আমি হার্ট পার্টের একটা কার্ড সম্পর্কে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। হার্ট পার্টে কোনো পরীক্ষার্থীকে এরকম একটি কার্ড নিতে হয়, সেই কার্ড অনুযায়ী তার পরীক্ষা হবে। এই কার্ডের মাঝে টোটাল 150 মার্ক ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। ওরাল অংশে নাম্বার হচ্ছে 75 আর প্র্যাকটিক্যালে 75। এর মানে হচ্ছে কোন স্টুডেন্ট যেদিন হার্ট পার্ট পরীক্ষা দিবে সেই দিন তাকে 75 মার্কের ওরাল পরীক্ষা দিতে হবে আর 75 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে সেই হার্ট পার্টের মধ্যে। একই রকম ভাবে সফট পার্ট পরীক্ষা যেদিন দিবে সেদিনও তাকে 150 মার্কের পরীক্ষায় অংশ নিতে হবে। তার মাঝে 75 থাকে ওরালে আর 75 মার্ক প্র্যাকটিক্যালে। সুতরাং হার্ড পার্ট এবং সফট পার্ট মিলে কোনো পরীক্ষার্থীকে 150 মার্কের পরীক্ষায় অংশ নিতে হয় আর প্র্যাকটিক্যালেও সিমিলারলি দুই পার্ট মিলে 150 মার্কে অংশ নিতে হয়। এরকমই একটি হার্ড পার্ট কার্ড হচ্ছে দিস ওয়ান। এটা আমাদের কলেজের কার্ড। সব মেডিকেল কলেজের কার্ড একরকম নাও হতে পারে, তবে বেসিক একটা স্ট্রাকচার সেম থাকে। কোনো শিক্ষার্থী যদি তার কলেজের কার্ডগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে পারে তবে তার প্রিপারেশন নেওয়া সহজ হয়ে যায়। এটি হচ্ছে আদ্দিন আকিজ মেডিকেল কলেজের একটা কার্ড এবং এটা কার্ড নাম্বার 1। এই কার্ডের মাঝে ওরালে 75 মার্ক আছে। সেই 75 মার্কের ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে চাই। বোনস এন্ড জয়েন্টে আছে 40 মার্ক। এখানে 4টা বোনস এবং একটা জয়েন্ট থাকে। এই হচ্ছে টোটাল 40 মার্ক। এক একটাতে 8 করে, 8 × 5 = 40। জেনারেল অ্যানাটমিতে থাকে 10 মার্কস, সেল বায়োলজি অর জেনেটিক্সে 10 মার্ক, বেসিক টিস্যুতে 15 মার্ক। এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আর প্র্যাকটিক্যাল পার্টের মাঝে আছে লিভিং অ্যানাটমিতে 20 মার্ক, অসপিতে আছে 30 মার্ক, লাকি স্লাইডে 20 এন্ড হিস্টোলজি প্র্যাকটিক্যাল খাতাতে 5 মার্ক। এই হচ্ছে 75 মার্ক। তো যাই হোক, আমি এই কার্ড থেকে জেনারেল অ্যানাটমি, সেল বায়োলজি এবং বেসিক টিস্যু পার্টটা লাভ করব। জেনারেল অ্যানাটমিতে এখানে আছে পেরিওস্টিয়াম, কার্টিলেজ। সেল বায়োলজি অর জেনেটিক্স এর মাঝে আছে স্ট্রাকচার অফ সেল, ক্রোমোসোম। দেন বেসিক টিস্যু পার্ট থেকে আছে কানেকটিভ টিস্যুর কম্পোজিশন এন্ড নিউরন, নিউরনের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এখানে কিন্তু শুধু টপিক গুলো লেখা আছে, এখানে কোনো প্রশ্ন লেখা নাই। তার মানে এই টপিক থেকে যে কোনো কিছু প্রশ্ন করা যেতে পারে বা করতে পারেন কোনো এক্সামিনার, তার কোনো মা বাপ নাই। এই জন্য আমি এইসব টপিক থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে তার একটা ধারণা দিতে চাই। তো শুরু করা যাক প্রথমে পেরিওস্টিয়াম দিয়ে। পেরিওস্টিয়াম থেকে আমাদের জানতে হবে ডেফিনিশন অফ পেরিওস্টিয়াম, দেন where periosteum is present, where it is absent, then periosteum is what type of tissue, then how it is attached to the bone, and structure of the periosteum and function of the periosteum. প্রথমে যাচ্ছি definition of periosteum. সহজভাবে বললে external covering of the bone is called periosteum. এটা হচ্ছে ভাইবার জন্য very common and easy definition. External covering of bone or outer covering of bone is called periosteum. একটু লম্বা করে বললে the fibrovasculocellular layer covering external surface of living bone except articular surfaces is called periosteum. এই হচ্ছে ডেফিনিশন। এখন পেরিওস্টিয়াম কোথায় থাকে কোথায় নাই? সব বোনসে পেরিওস্টিয়াম আছে এক্সেপ্ট সিসাময়েড বোন।
সিসাময়েড বোনে কোনো পেরিওস্টিয়াম থাকে না। সেই সাথে যেসব বোনসে পেরিওস্টিয়াম থাকার কথা তাদের আর্টিকুলার সারফেসে আবার পেরিওস্টিয়াম থাকে না। সো আমরা দুটো জিনিস এখান থেকে মনে রাখবো, পেরিওস্টিয়াম থাকে কোন জায়গায়, সব বোনসে। এক্সেপশন কি? 1 নম্বর এক্সেপশন যেখানে থাকে না সেটা হচ্ছে সিসাময়েড বোন, 2 নম্বর হচ্ছে আর্টিকুলার সারফেস অফ দি বোনস। নাও পেরিওস্টিয়াম কি ধরনের টিস্যু? পেরিওস্টিয়াম হচ্ছে এক ধরনের ডেন্স ইরেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। অ্যাকচুয়ালি পেরিওস্টিয়াম অ্যাক্ট এজ ক্যাপসুল ফর দ্য বোন, এবং যে কোনো ক্যাপসুলই কিন্তু ডেন্স ইরেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। যেমন পেরিকন্ড্রিয়ামও এক ধরনের ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। তাহলে আমরা বুঝলাম বোন হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আর পেরিওস্টিয়াম হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, দুটো পুরোপুরি এক নয়। নাও এই পেরিওস্টিয়াম কিভাবে বোনের সাথে লেগে থাকে? পেরিওস্টিয়াম বোনের সাথে লেগে থাকে থ্রু দা কোলাজেন ফাইবার। এই ফাইবার গুলোকে বলে শার্পিস ফাইবার। এই শার্পিস ফাইবার নামটা কিন্তু ভাইভাতে শুনতে চায়। পেরিওস্টিয়ামের আমরা এখন স্ট্রাকচার জানবো। পেরিওস্টিয়ামের 3টা লেয়ার আছে। ডেফিনিশনের মাঝে আমি একবার বলেছিলাম পেরিওস্টিয়াম ইজ দা আউটার ফাইব্রোভাস্কুলো সেলুলার লেয়ার। তার মানে এর 3টা লেয়ার আছে, আউটার ফাইব্রাস লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার। এখন এই ফাইব্রাস লেয়ারের মাঝে কি থাকে? ফাইব্রাস লেয়ারের মাঝে থাকে কোলাজেন ফাইবার, আর ফাইবার গুলো তৈরির জন্য ফাইব্রোব্লাস্ট। তাহলে যদি জিজ্ঞেস করা হয় আউটার ফাইব্রাস লেয়ার কি দিয়ে তৈরি, আমরা বলবো এখানে থাকে কোলাজেন ফাইবার এন্ড ফাইব্রোব্লাস্ট। মিডল ভাস্কুলার লেয়ারে কি থাকে? এখানে থাকে হচ্ছে পেরিওস্টিয়াল ব্লাড ভেসেল। ইনার সেলুলার লেয়ার, এখানে কি থাকে? এখানে থাকে অস্টিওপ্রোজেনিটর সেল। নাও পেরিওস্টিয়ামের ফাংশন। পেরিওস্টিয়ামে 3টা লেয়ার আছে, 3টা লেয়ার অনুযায়ী ফাংশন বলবো। আউটার ফাইব্রাস লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার। আউটার ফাইব্রাস লেয়ারের একটা কাজ হচ্ছে ইট প্রোটেক্টস দ্য বোন। অ্যাকচুয়ালি পেরিওস্টিয়াম অ্যাক্টস অ্যাজ ক্যাপসুল ফর দ্য বোন। যেমন পেরিকন্ড্রিয়াম অ্যাক্টস অ্যাজ ক্যাপসুল ফর দ্য কার্টিলেজ, সিমিলারলি পেরিওস্টিয়াম অ্যাক্টস অ্যাজ ক্যাপসুল ফর দ্য বোন। আর ক্যাপসুলের কাজ হচ্ছে প্রোটেকশন। যে কোনো অর্গানের বাইরে যে ক্যাপসুল থাকে তার কাজ হচ্ছে প্রোটেকশন। So outer fibrous layer protects the bone. 2 নম্বর হচ্ছে it maintains the shape of the bone. বোনের শেপ মেইনটেইন করে। 3 নম্বর হচ্ছে it helps in attachment of the muscle, tendon, aponeurosis. এই 3টা হচ্ছে outer fibrous layer কাজ। মিডল ভাস্কুলার লেয়ারের মাঝে থাকে পেরিওস্টিয়াল ব্লাড ভেসেল। এই ভেসেল গুলোর মাধ্যমে আলটিমেটলি এই লেয়ারটা নিউট্রিশন দেয় টু দ্য আউটার পার্ট অফ দি কম্প্যাক্ট বোনকে। সো কম্প্যাক্ট বোনের আউটার পার্টকে নিউট্রিশন দেয় হচ্ছে পেরিওস্টিয়াল ব্লাড ভেসেল, যে পেরিওস্টিয়াল ব্লাড ভেসেল গুলো মিডল ফাইব্রাস লেয়ারে থাকে। ইনার সেলুলার লেয়ার, আমরা জানি এই লেয়ারের মাঝে থাকে অস্টিওপ্রোজেনিটর সেল। এই লেয়ারের কাজ হচ্ছে ইট হেল্পস ইন গ্রোথ অফ দি বোন। বোনের গ্রোথ 2 রকম হয়, লেংথে গ্রোথ এবং ব্রেডথে গ্রোথ, মানে থিকনেস বাড়ানো। এই থিকনেস বৃদ্ধিতে হেল্প করে হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, এবং এটা হয় থ্রু দা অ্যাপোজিশনাল মেথড। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যে ইনার সেলুলার লেয়ারে থাকা অস্টিওপ্রোজেনিটর সেল বোনের গ্রোথে হেল্প করে, স্পেশালি থিকনেস বৃদ্ধিতে হেল্প করে। আর একটা হচ্ছে বোন যখন ভেঙে যাবে তখন রিপেয়ারে হেল্প করবে। এই হচ্ছে টোটাল পেরিওস্টিয়ামের ফাংশন। নাও চলে আসলাম কার্টিলেজের মাঝে। এখান থেকে আমরা জানবো কার্টিলেজ কেমন টাইপের টিস্যু, কম্পোজিশন অফ দি কার্টিলেজ, সেলস অফ দি কার্টিলেজ, দেন টাইপস অফ দি কার্টিলেজ এন্ড ডিস্ট্রিবিউশন অফ দি কার্টিলেজ। প্রথমে টাইপস অফ দি টিস্যু। কার্টিলেজ হচ্ছে এক ধরনের স্পেশাল ফর্মের কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, জাস্ট লাইক বোন। Bone and cartilage both are the specialized form of connective tissue. Now composition of the cartilage. কার্টিলেজ যেহেতু টিস্যু, সুতরাং এর মাঝে দুটো মেইন উপাদান থাকবে, একটা হচ্ছে সেলুলার এলিমেন্ট আর ম্যাট্রিক্স, যাকে বলে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। কার্টিলেজে 2 রকমের সেল থাকে, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। যে কোনো ব্লাস্ট সেল হচ্ছে ইম্যাচিউর সেল, তার মানে কন্ড্রোব্লাস্ট হচ্ছে ইম্যাচিউর কার্টিলেজ সেল, আর কন্ড্রোসাইট হচ্ছে ম্যাচিউর সেল। যে কোনো সাইটই হচ্ছে ম্যাচিউর সেল। এই সেলগুলো থাকে কোথায়? থাকে ম্যাট্রিক্সের মাঝে, এবং ম্যাট্রিক্সের মাঝে থাকা লেকুনার মধ্যে। কন্ড্রোব্লাস্ট গুলো থাকে পেরিকন্ড্রিয়ামের জাস্ট নিচে, আর কন্ড্রোসাইট গুলো থাকে ডিপার পজিশনে। সেলুলার এলিমেন্ট ছাড়া আরেকটা উপাদান হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মাঝে আমরা লিকুইড পাবো, ওয়াটার, সলিড পাবো। এই সলিডের মাঝে আমরা দেখবো অর্গানিক পার্ট আছে, ইনঅর্গানিক পার্ট আছে। ইনঅর্গানিকের মাঝে বিভিন্ন মিনারেল থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। অর্গানিকের মাঝে ফাইবার আর ফিব্রিল থাকে। ফিব্রিল থাকে কোথায়? কোলাজেন ফিব্রিল পাওয়া যায় ইন দা হায়ালিন কার্টিলেজ, আর ফাইবার পাওয়া যাবে ফাইব্রোকার্টিলেজ আর ইলাস্টিক কার্টিলেজে।
ফাইব্রো কার্টিলেজের মাঝে মেইনলি কোলাজেন ফাইবার থাকে, আর ইলাস্টিক কার্টিলেজে মেইনলি থাকে ইলাস্টিক ফাইবার। এর বাইরে থাকে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স দুই রকমের, একটা হচ্ছে গ্লাইকোসামাইনোগ্লাইকান আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কার্টিলেজের মাঝে হাইলুরোনান, কন্ড্রোইটিন সালফেট, কেরাটান সালফেট নামের গ্লাইকোসামাইনোগ্লাইকান থাকে, আর গ্লাইকোপ্রোটিনের মাঝে কন্ড্রোনেকটিন থাকে। সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ দি কার্টিলেজ। নাও টাইপস অফ দি কার্টিলেজ। কার্টিলেজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইলিন কার্টিলেজ, যার পুরো নাম হচ্ছে ব্লু হাইলিন কার্টিলেজ। দেন ফাইব্রো কার্টিলেজ, যার পুরো নাম হচ্ছে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। এন্ড ফাইনালি ইলাস্টিক কার্টিলেজ, যার সম্পূর্ণ নাম হচ্ছে ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। সো কার্টিলেজ তিন রকমের, হাইলিন, ফাইব্রো, ইলাস্টিক। ডিস্ট্রিবিউশন জানতে চাই আমরা হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক এবং ফাইব্রো কার্টিলেজের। হাইলিন কার্টিলেজ থাকে আর্টিকুলার কার্টিলেজে। আমাদের বডিতে যেসব সাইনোভিয়াল জয়েন্ট পাওয়া যায়, সেই সব সাইনোভিয়াল জয়েন্টের যে আর্টিকুলার কার্টিলেজ, সেগুলো হাইলিন কার্টিলেজ ইন মোস্ট অফ দ্য প্লেসেস। তিনটা জায়গা বাদে, তার মাঝে একটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট। এইসব জায়গাতে যে আর্টিকুলার কার্টিলেজ সেটা ফাইব্রো কার্টিলেজ। আদারওয়াইজ all the articular cartilages are hyaline cartilage. Then costal cartilage, then nasal cartilage, then tracheal cartilage, laryngeal cartilage, then bronchial cartilage, then temporary cartilages in our body, then epiphyseal plate. These are the hyaline cartilage. Epiphyseal plate er arek naam hocche epiphyseal cartilage. It is also hyaline cartilage. নাও ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজের নামের সাথে ই আছে, সুতরাং সবগুলো ই দিয়ে তার এক্সাম্পল। এক নম্বর হচ্ছে এক্সটার্নাল ইয়ার, দেন ইউস্টেশিয়ান টিউব, দেন এপিগ্লটিস। ভাইবার জন্য মেইন এই তিনটা জিনিস জানতেই হবে। এর বাইরে অ্যাপেক্স অফ দি রিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুলেট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, দিস আর অলসো ইলাস্টিক কার্টিলেজেস। নাও ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ আমরা পাবো ইন্টারভার্টিব্রাল ডিস্কে, ইন্টারপিউবিক ডিস্কে, then articular disc of the temporomandibular, sternoclavicular, inferior-radioulnar joint, then articular cartilage of temporomandibular, sternoclavicular and acromioclavicular joint, then meniscus of the knee joint, then labrum of the shoulder and hip joint, that is glenoidal labrum and acetabular labrum. So এই হচ্ছে distribution of the cartilage. Now cell এর মাঝে চলে আসলাম। সেল থেকে আমরা জানবো definition, structure, then difference between organelle and inclusion, types of cell, etc. Cell থেকে আমরা প্রথমে জানবো definition. Cell is the basic structural and functional units of all multicellular organism. এটা রসের মাঝে ডেফিনিশনটা আছে। Cell is the basic structural and functional unit of all multicellular organism or all living organism বললে অসুবিধা নাই। So that is the definition of the cell. Now আমরা জানবো structure or components of the cell. একটা সেলের সবার বাইরে আছে সেল মেমব্রেন, যার আরেক নাম প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, আর তার ভিতরে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মাঝে পাবো আমরা সাইটোপ্লাজম, দেন নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মাঝে আমরা পাবো সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স অর সাইটোজল বা হায়ালোপ্লাজম, দেন অর্গানেলি এবং ইনক্লুশন। অর্গানেলি এবং ইনক্লুশন এই সাইটোসল বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্সের মাঝে ভেসে বেড়ায়। অর্গানেলি দুই রকমের, মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস। মেমব্রেনাস অর্গানেলির মাঝে আমরা পাই মাইটোকন্ড্রিয়া, দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ভিতরে একটা রাফ আছে, একটা স্মুথ আছে, দেন গোলজি অ্যাপারেটাস, যার আরেক নাম ডিকটায়োজোম, দেন লাইসোজোম, দেন পারক্সিজোম, যার আরেক নাম মাইক্রোবডি, দেন এন্ডোজোম, দেন ট্রান্সপোর্ট ভেসিকেল। নন মেমব্রেনাস অর্গানেলি পাঁচটা আছে, একটা হচ্ছে রাইবোজোম, দেন সেন্ট্রিওল, দেন মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এন্ড ফাইনালি প্রোটিওজোম। মাইক্রোটিবিউল এন্ড মাইক্রোফিলামেন্ট কে সাইটোস্কেলিটন বলা হয়ে থাকে। So this is the structure of a cell. Now difference between organelle and inclusion. Organelle হচ্ছে permanent, living and metabolically active cytoplasmic component. Inclusion হচ্ছে temporary, non-living, metabolically inactive cytoplasmic component. Organelle inclusion দুইজনই সাইটোপ্লাজমে থাকে, they are cytoplasmic component, but organelle হচ্ছে permanent, inclusion হচ্ছে temporary. অর্গানেলি হচ্ছে লিভিং, ইনক্লুশন হচ্ছে নন লিভিং। অর্গানেলি হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ইনক্লুশন হচ্ছে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। সো অর্গানেলি মানে হচ্ছে পার্মানেন্ট, লিভিং, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট, আর ইনক্লুশন হচ্ছে টেম্পোরারি, নন লিভিং, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট। সেলের আমরা এখন ক্লাসিফিকেশন জানবো।
সেলকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু ক্রোমোজোম নাম্বার, অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন দ্য সেল সাইকেল। এইভাবে আমরা সেলকে ক্লাসিফাই করতে পারি। অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন দুই রকমের সেল হবে, একটা প্রোক্যারিওটিক সেল আর একটা ইউক্যারিওটিক সেল। যদি একটা প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল বলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া অর ব্লু গ্রিন এলজি, আর যদি ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল বলে তাহলে হিউম্যান সেল, দেন প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেল, এগুলো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। ফাংশন অনুযায়ী সেলকে ভাগ করতে পারি, সোমাটিক সেল আর হচ্ছে সেক্স সেল। এই দুটো হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন। অ্যাকর্ডিং টু ক্রোমোজোম নাম্বার সেলকে ক্লাসিফাই করা যায় হ্যাপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল। এন্ড অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন দ্য সেল সাইকেল সেল হবে তিন রকমের। একটা হচ্ছে লেবাইল সেল, যার আরেক নাম কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, যে সেলগুলো কন্টিনিউয়াসলি সেল সাইকেলে থাকে। আরেক ধরনের সেল হচ্ছে স্টেবল সেল, যার আরেক নাম কুইসেন্ট সেল। এই সেলগুলো সেল সাইকেলে থাকে না, সেল সাইকেল থেকে বের হয়ে G0 নামে একটা ফেজে ঢুকে পড়ে। এই সেলের এক্সাম্পলে আমরা পাবো হেপাটোসাইট, অস্টিওপ্রোজেনিটর সেল এটসেট্রা। দেন আরেক ধরনের সেল হচ্ছে পার্মানেন্ট সেল অর নন ডিভাইডিং সেল। এই সেলগুলো জন্মের পরে আর কখনো ডিভিশন হয় না, যেমন নিউরন, স্কেলিটাল মাসল সেল, কার্ডিয়াক মাসল সেল, দে আর দ্য পার্মানেন্ট সেল। এই সেলগুলো সেল সাইকেলের বাইরে চলে যায়, G0 তে অবস্থান নেয়, কিন্তু এই সেলগুলো আর কখনোই সেল সাইকেলে ফিরে আসে না। তাহলে G0 তে কি কি সেল থাকে? G0 ফেজে দুই গ্রুপের সেল থাকে, একটা হচ্ছে স্টেবল সেল আর পার্মানেন্ট সেল। ডিফারেন্স হচ্ছে স্টেবল সেলগুলো G0 থেকে আবারও G1 এ ফেরত আসতে পারে এবং সেল ডিভিশন কন্টিনিউ করতে পারে, সেল সাইকেল কন্টিনিউ করতে পারে। কিন্তু পার্মানেন্ট সেল কখনো G0 থেকে আর ফেরত আসে না, এরা সারা জীবন G0 ফেজে বসে থাকে। নাও চলে আসলাম ক্রোমোজোমে। ক্রোমোজোমের ডেফিনিশন জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, টাইপ জানতে হবে, অ্যাবনর্মালিটিস জানতে হবে, এক্সপ্রেশন জানতে হবে। প্রথমে যাব ক্রোমোজোমের ডেফিনিশনের মাঝে। ক্রোমোজোম হচ্ছে থ্রেড লাইক স্ট্রাকচার ভিজিবল উইদিন দ্য নিউক্লিয়াস অফ দি সেল ডিউরিং সেল ডিভিশন। তার মানে কি, সেল ডিভিশনের সময় নিউক্লিয়াসের মাঝে যে থ্রেড লাইক স্ট্রাকচার গুলো দেখা যায় তার নামই হচ্ছে ক্রোমোজোম। কোন সেল যখন সেল ডিভিশনে থাকে না তখন ক্রোমোজোম আর থাকে না, ক্রোমোজোম প্যাটার্নটা দেখা যায় না, তখন সেগুলো ক্রোমাটিন ফর্মে থাকে। অ্যাকচুয়ালি ক্রোমোজোম এবং ক্রোমাটিন সেম জিনিসই, শুধু ডিফারেন্স হচ্ছে কয়েলিং এর। একটা কয়েলিং করে ভিজিবল হয় আর একটা কয়েলিং না করার কারণে ভিজিবল হয় না। সেটাই হচ্ছে যেটা ভিজিবল হয় না কয়েলিং না করার কারণে, সেটাই ক্রোমাটিন। আর সেল ডিভিশনের সময় কন্ডেন্স করে কয়েলিং করে তারা ক্রোমোজোমে রূপান্তর হয়। স্ট্রাকচার অফ দি ক্রোমোজোম আমরা জানতে চাই। ক্রোমোজোমে দুটো পার্ট আছে, একটা ডিএনএ আর প্রোটিন। এই প্রোটিন গুলোকে বলে ক্রোমোজোমাল প্রোটিন। দুই রকমের প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের মাঝে আছে H1, H2A, 2B, দেন H3, 4, 5। তার মানে এখানে H1, 2, 3, 4, 5, 2 এর মাঝে A এবং B আছে। নন হিস্টোন প্রোটিনের মাঝে কিছু এনজাইম পাওয়া যাবে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, জিন রেগুলেটরি প্রোটিন, হাই মলিকুলার গ্রুপ ফসফেট, দিস আর দ্য নন হিস্টোন প্রোটিন। নাও নাম্বার অফ ক্রোমোসোম। আমাদের বডিতে যে সোমাটিক সেল আছে যেগুলোকে বলে দেহকোষ এবং ইমম্যাচিউর জার্ম সেল, এই সেলগুলোতে 46 ক্রোমোসোম থাকে। এটাকে বলে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম, যেটাকে 2n দিয়ে প্রকাশ করা হয়। আর গ্যামেট এবং পোলার বডিতে ক্রোমোসোম থাকে 23, এটাকে বলে হ্যাপ্লয়েড নাম্বার, যাকে n দিয়ে প্রকাশ করা হয়। ক্রোমোসোম নাম্বার 13, 14, 15, 21 এবং 22, এই ক্রোমোসোম গুলোকে বলে স্যাটেলাইট ক্রোমোসোম অর সেট ক্রোমোসোম। সবচেয়ে ছোট ক্রোমোসোম হচ্ছে ওয়াই ক্রোমোসোম। নাও ক্রোমোসোমের অ্যারেঞ্জমেন্ট আমরা জানতে চাই। Chromosomes are arranged in pair forme থাকে ক্রোমোসোম। One member of the each pair comes from father, another from the mother. আমাদের বডিতে যে 46 ক্রোমোসোম থাকে তার মানে 23 পেয়ার ক্রোমোসোম থাকে, তার মাঝে 22 পেয়ারকে বলে অটোজোম, যেগুলো বডি ক্যারেক্টারকে রেগুলেট করে। আর 1 পেয়ারকে বলে সেক্স ক্রোমোসোম অর গনোসোম। সেক্স ক্রোমোসোম হচ্ছে এক্স এবং ওয়াই। 23rd পেয়ারকে বলে সেক্স ক্রোমোসোম বা গনোসোম। তাদের কাজ হচ্ছে প্রাইমারি সেক্স ক্যারেক্টারকে রেগুলেট করা। এই ক্রোমোসোম হচ্ছে এক্স এবং ওয়াই ক্রোমোসোম। মেলে থাকে একটা এক্স এবং একটা ওয়াই, আর ফিমেলে দুটো এক্স ক্রোমোসোম থাকে। নাও ক্লাসিফিকেশন অফ দি ক্রোমোসোম।
ক্রোমোজোমকে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার, আর একটা অ্যাকর্ডিং টু ফাংশন। সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী 4 রকমের, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক, 4 রকমের ক্রোমোজোম পাওয়া যায় অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার। আর ফাংশন অনুযায়ী 2 রকমের, একটা হচ্ছে অটোজোম যারা বডি ক্যারেক্টারকে রেগুলেট করে, আর সেক্স ক্রোমোজোম অর গনোজোম যারা প্রাইমারি সেক্স ক্যারেক্টারকে রেগুলেট করে। নাও ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস গুলো কি কি? ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস 2 রকমের, একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস। স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস এর মাঝে ডিলেশন, ইনসারশন, ইনভার্সন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, আইসোক্রোমোজোম, রিং ক্রোমোজোম, এগুলো হচ্ছে সব স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস। রিটেনে কিন্তু এই স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস নিয়ে প্রশ্ন এসেছিল। নাও নিউমেরিক্যাল অ্যাবনরমালিটিস কি কি? 3 রকমের আছে, অ্যানিউপ্লয়েডি, পলিপ্লয়েডি এন্ড মিক্সোপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডির মাঝে মনোজোমি আছে, ট্রাইজোমি আছে। তার মাঝে অটোজোমাল মনোজোমি হতে পারে, সেক্স ক্রোমোজোমাল মনোজোমি হতে পারে। ট্রাইজোমিও সিমিলারলি অটোজোমাল ট্রাইজোমি হতে পারে, সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি হতে পারে। পলিপ্লয়েডি তো পলিপ্লয়েডির কোনো ভাগ নাই। মিক্সোপ্লয়েডি 2 রকমের, একটা হচ্ছে মোজাইকিজম এন্ড কাইমারিজম। মোজাইকিজম 2 রকমের, অ্যানিউপ্লয়েডি মোজাইকিজম, পলিপ্লয়েডি মোজাইকিজম। আর কাইমারিজম 2 রকমের, ডাইস্পার্মিক কাইমারিজম, ব্লাড কাইমারিজম। নাও ক্রোমোজোম আমরা কিভাবে এক্সপ্রেস করব? ইন কেস অফ দি সোমাটিক সেল এবং গ্যামেট, 2 ক্ষেত্রে আমাদের দেখতে হবে মেইলে কেমন, ফিমেইলে কেমন। সোমাটিক সেল অফ মেইল, তার মাঝে ক্রোমোজোম থাকে 46, তার মাঝে কমা দিয়ে আমরা লিখবো এক্স এবং ওয়াই, এগুলো হচ্ছে তার সেক্স ক্রোমোজোম গুলো কি কি। ফিমেলের ক্ষেত্রে 46 কমা দিয়ে লিখবো এক্স এক্স। আর যদি গ্যামেট হয় তাহলে ক্রোমোজোম থাকে 23, মেইলের ক্ষেত্রে এক্স অর ওয়াই থাকবে, ফিমেইলে থাকে শুধু এক্স। এটা আমরা কমা দিয়ে দেখাবো, কিন্তু আমরা কমা না দিয়ে প্লাস ফর্মেও দেখাতে পারি। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 44 প্লাস এক্স ওয়াই, 44 প্লাস এক্স এক্স, এটা হচ্ছে ফিমেলের জন্য। গ্যামেটের ক্ষেত্রে আমরা তাই করতে পারি, 22 প্লাস এক্স, আলটিমেটলি 23 হয়ে গেল, অর 22 প্লাস ওয়াই। ফিমেলের ক্ষেত্রে 22 প্লাস এক্স, এইভাবে থাকে। সো আমরা চাইলে কমা ফর্মেও দেখাতে পারি অথবা প্লাস ফর্মেও ক্রোমোজোমকে এক্সপ্রেস করতে পারি। চলে আসলাম কানেকটিভ টিস্যুতে। এই চ্যাপ্টার থেকে আমাদের জানতে হবে ফিচার, কম্পোজিশন এন্ড টাইপস, মানে ক্লাসিফিকেশন। প্রথমে ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স। কানেকটিভ টিস্যুতে সেলুলার এলিমেন্ট মিনিমাম থাকে, ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্সটা ম্যাক্সিমাম থাকে। কানেকটিভ টিস্যুতে ব্লাড সাপ্লাই থাকে, কানেকটিভ টিস্যুতে নার্ভ সাপ্লাইও থাকে। কানেকটিভ টিস্যু ডেভেলপ করে মেসেনকাইম থেকে, যে মেসেনকাইমটা আছে আইদার ফ্রম দ্য মেসোডার্ম অর নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে। বেশিরভাগ কানেকটিভ টিস্যু ডেভেলপ করে মেসোডার্মাল মেসেনকাইম থেকে। সাম কানেকটিভ টিস্যু ডেভেলপস ফ্রম দি নিউরাল ক্রেস্ট সেল মেসেনকাইম। নাও কানেকটিভ টিস্যুর কম্পোজিশন। যেহেতু এটা একটা টিস্যু, সো দুটো উপাদান থাকবে, সেলুলার এলিমেন্ট এন্ড ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। সেলের মাঝে 2 রকমের সেল আছে, ফিক্স সেল এন্ড ওয়ান্ডারিং সেল। ফিক্স সেলের আরেক নাম রেসিডেন্ট সেল। ওয়ান্ডারিং সেলকে বলে ট্রানজিয়েন্ট সেল, ফ্রি সেল আর মাইগ্রেন্ট সেল, তারা মাইগ্রেশন করে আসে। ফিক্স সেলের মধ্যে আমরা পাবো ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট, মায়োফাইব্রোব্লাস্ট, দেন পিগমেন্ট সেল যার নাম মেলানোসাইট, দেন ম্যাক্রোফেজ যার আরেক নাম টিস্যু হিস্টিওসাইট or ক্লেমাস্টোসাইট, then mast cell, then pericyte, that is undifferentiated stem cell. These are the fixed connective tissue cell. Wandering cell এর মাঝে আমরা পাবো সব ব্লাড সেল গুলোকে, যেমন নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল, দেন পাবো মনোসাইট, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট মডিফাইড হয়ে প্লাজমা সেল। These are the wandering cell. Now intercellular matrix এ যাচ্ছে। ইন্টারসেলুলার ম্যাট্রিক্সে 2টা পার্ট, লিকুইড এন্ড সলিড। লিকুইডের মাঝে থাকে ওয়াটার, সলিডের মাঝে থাকে অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিকের মাঝে আমরা পাবো ফাইবার এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবারের মাঝে কি পাওয়া যায়? 3 রকমের ফাইবার থাকে, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এন্ড রেটিকুলার ফাইবার। গ্রাউন্ড সাবস্টেন্সের মাঝে 2টো থাকে, প্রোটিওগ্লাইকান এন্ড গ্লাইকোপ্রোটিন। ইনঅর্গানিকের মাঝে আমরা দেখি ভেরিয়াস অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে। নাও ক্লাসিফিকেশন অফ দি কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু 2 রকমের ব্রড হেডিং এ, একটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু আর একটা অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু 2 রকমের, একটা হচ্ছে মেসেনকাইমাল কানেকটিভ টিস্যু এন্ড মিউকয়েড কানেকটিভ টিস্যু। অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু 2 রকমের, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার অর জেনারেল কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে স্পেশাল অর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু।
কানেকটিভ টিস্যু প্রপারের মাঝে একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যুর মাঝে একটা ডেন্স রেগুলার আর একটা ডেন্স ইরেগুলার। ডেন্স রেগুলারের মাঝে একটা হচ্ছে ডেন্স রেগুলার কোলাজেনাস কানেকটিভ টিস্যু আর একটা ডেন্স রেগুলার ইলাস্টিক কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যুর মাঝে আমরা পাবো 5টা টাইপ আছে। একটা হচ্ছে রেটিকুলার টিস্যু, দেন এডিপোজ টিস্যু, দেন ব্লাড, বোন, কার্টিলেজ, দ্যাট ইজ বোন, কার্টিলেজ, ব্লাড। রেটিকুলার টিস্যুর মাঝে হিমোপয়েটিক টিস্যু এন্ড লিম্ফয়েড টিস্যু। এডিপোজ টিস্যুর মাঝে দুই রকমের, একটা হচ্ছে হোয়াইট এডিপোজ টিস্যু আর একটা ব্রাউন এডিপোজ টিস্যু। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট ক্লাসিফিকেশন অফ দি কানেকটিভ টিস্যু। এবারে দেখবো নিউরন সম্পর্কে। নিউরন থেকে আমাদের জানতে হবে ডেফিনিশন, classification, structure, difference between axon and dendrite, then parts of axon, then neuronal injury. এই জায়গাগুলো আমরা নিউরন থেকে জানতে চাই। ডেফিনিশন, নিউরন হচ্ছে এক ধরনের সেল and it is the cell of the nervous tissue. সেল মানে কি? সেল হচ্ছে structural and functional unit of all living organism. আর নিউরন হচ্ছে এক ধরনের সেল যেহেতু, so it is the structural and functional unit of the nervous system or nervous tissue. তাহলে আমরা বলতে পারি নিউরন is the structural and functional unit of the nervous system. নিউরনের ক্লাসিফিকেশন, অনেকভাবে নিউরনকে ক্লাসিফাই করা যায়। অ্যাকর্ডিং টু পোলারিটি, যাকে বলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, দেন অ্যাকর্ডিং টু ফাংশন এন্ড অ্যাকর্ডিং টু লেংথ অফ দি নিউরাইট, নিউরাইটের মাঝে এক্সন অ্যাকচুয়ালি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু সাইজ অফ দি নিউরন। পোলারিটি অনুযায়ী নিউরন 3 রকমের, ইউনিপোলার, বাইপোলার এন্ড মাল্টিপোলার। ইউনিপোলারের মাঝে একটা হচ্ছে ট্রু ইউনিপোলার, সিউডো ইউনিপোলার নিউরন। নাও ফাংশন অনুযায়ী আমরা নিউরনকে 3 ভাগে ভাগ করতে পারি। এক ধরনের নিউরন আছে মোটর ফাংশনের সাথে জড়িত, তাদের বলে মোটর নিউরন। কেউ আছে সেন্সরি ফাংশনের সাথে জড়িত, তারা সেন্সরি নিউরন। আর কেউ মোটর সেন্সরি কোনো ফাংশনের সাথেই জড়িত নয়, তাদেরকে বলে ইন্টার নিউরন। Then according to length of the neurite or according to size of neuron, নিউরন দুই রকমের, একটা হচ্ছে গোলজি টাইপ 1 নিউরন আর গোলজি টাইপ 2 নিউরন। So this is the classification of the neuron. Now parts of neuron, নিউরনের পার্ট কি কি? নিউরনের একটা পার্ট হচ্ছে সেল বডি, যাকে বলে সোমা অর পেরিকেরিয়ন, দিস ওয়ান। আর হচ্ছে প্রসেস, চারপাশে তার প্রসেস আছে, প্রসেস গুলোকে বলে নিউরাইট। এখন এই প্রসেসের মাঝে একটা থাকে লম্বা, তাকে বলে এক্সন, আর কতগুলো হচ্ছে ডেনড্রাইট, যার আরেক নাম ডেনড্রন। সো দিস আর দ্য পার্টস অফ দি নিউরন, এক্সন এবং সামটাইমস ডেনড্রাইট কে নার্ভ ফাইবার বলে। নাও ডিফারেন্স বিটুইন এক্সন এন্ড ডেনড্রাইট। এক্সনের নাম্বার থাকে একটা মাত্র, ডেনড্রাইট থাকতে পারে মাল্টিপল। এক্সন হচ্ছে ইলংগেটেড, ডেনড্রাইট হচ্ছে শর্ট। এক্সনের ডায়ামিটার হচ্ছে ইউনিফর্ম, ডেনড্রাইটের ডায়ামিটার হচ্ছে টেপারিং, নট ইউনিফর্ম। Axon arise from the axon hillock, but dendrite does not arise from the axon hillock. Axon conduct impulse from the cell body towards periphery, but dendrite conduct impulse from periphery towards cell body. Then axoner মাঝে আমরা নিজল গ্রানিউল পাবো না, কিন্তু ডেনড্রাইটের মাঝে নিজল গ্রানিউল পাওয়া যায়। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন axon and dendrite. নাও আমরা axoner পার্ট গুলো দেখবো। একটা এক্সনে 3টা পার্ট আছে। ইনিশিয়াল যে পার্টটা এক্সন হিলক থেকে অ্যারাইজ করে এবং যেটা হচ্ছে আনমাইলিনেটেড অবস্থায় থাকে, তাকে বলে প্রি এক্সন অর ইনিশিয়াল সেগমেন্ট। ইট ইজ দ্য মোস্ট এক্সাইটেবল পার্ট অফ দ্য নিউরন। তারপরে যে পার্টটুকু মাইলিন শীট দিয়ে কভার করা থাকে তাকে বলে এক্সন প্রপার, এবং ফাইনালি যে পার্টটা থাকে আবারও আনমাইলিনেটেড, তার নাম হচ্ছে এক্সন টার্মিনালি অর টার্মিনাল পার্ট। এক্সন টার্মিনালিতে আমরা দেখবো কতগুলো ব্রাঞ্চ তৈরি হবে, যার নাম টেলোডেন্ড্রিয়া। সেই ব্রাঞ্চ গুলো আলটিমেটলি সোয়েলিং তৈরি করে, যার নাম টার্মিনাল বাটন অর সাইনাপটিক নব। এখন আমরা জানবো কোন এক্সনে যদি ইনজুরি হয় তখন কি ঘটনা ঘটে। দুই ধরনের ডিজেনারেশন হয় এক্সন ইনজুরি হলে, একটাকে বলে এন্টারোগ্রেড অর ওয়ালারিয়ান ডিজেনারেশন, আরেকটাকে বলে রেট্রোগ্রেড ডিজেনারেশন। নাও কোন একটা এক্সনের মাঝে যদি ইনজুরি হয় তখন সেল বডিতে কি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখতে চাই। মনে করি এক্সনের এই জায়গাতে ইনজুরি হলো, এখন সেল বডিতে কি কি পরিবর্তন হতে পারে? যে পরিবর্তনই হোক না কেন, যেহেতু উল্টা পথে পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে বলবো রেট্রোগ্রেড ডিজেনারেশন। আর যদি এই পাশে পরিবর্তনগুলো আসতো তাকে বলতাম এন্টারোগ্রেড অর ওয়ালারিয়ান ডিজেনারেশন। যাই হোক, আমরা দেখতে চাই এক্সনে ইনজুরির কারণে সেল বডিতে কি পরিবর্তন হয়, যেটা রেট্রোগ্রেড ডিজেনারেশনের আন্ডারে পড়ে।
নাম্বার 1 হবে ক্রোমাটোলাইসিস, তার মানে নিজেল গ্রানুল গুলো ডিসলিউশন হয়ে যাবে, নিজেল গ্রানুল আর খুঁজে পাওয়া যাবে না। 2 নাম্বার পেরিফেরাল মাইগ্রেশন অফ দি নিউক্লিয়াস, নিউক্লিয়াস পেরিফেরিতে মাইগ্রেট করবে। 3 নাম্বার হচ্ছে সোয়েলিং অফ দি সেল বডি, যাকে বলে সেলুলার ইডিমা। আর 4 নাম্বার হচ্ছে সাইনাপটিক স্ট্রাইপিং, তার মানে এই ডেনড্রাইট গুলো বা সেল বডি যে সিনাপস তৈরি করতো অন্যান্য নিউরনের সাথে, সেই সিনাপস গুলো ডিসিপিয়ার করে যাবে, এটাকে বলে সাইনাপটিক স্ট্রাইপিং। সো সেল বডিতে 4টা চেঞ্জ পাওয়া যাবে: ক্রোমাটোলাইসিস, পেরিফেরাল মাইগ্রেশন অফ নিউক্লিয়াস, সোয়েলিং অফ দি সেল বডি or cellular edema, synaptic striping. So that is all about today's discussion. Thank you very much for watching my video, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later in the next video.